আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান বলছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই দ্বিতীয় ক্লাসে আমরা ইনসার্ট মেনু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা হোম মেনু এবং ফাইল মেনু সম্পর্কে কিন্তু ক্লাস নিয়েছি, ক্লাস 1/2 পার্ট হিসাবে ক্লাস নিয়েছি। আজকে আমরা 2 নম্বর ক্লাসে আমরা এই ইনসার্ট মেনু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা যখন ইনসার্ট মেনু ক্লিক করব তখন আমরা এই ইনসার্ট মেনুর মধ্যে কিন্তু মিনিমাম 1 2 3 4 5 6 7 8 9 10টা ট্যাব আছে, যেমন কি পেজেস, মিডিয়া, ইলাস্ট্রেশন, অ্যাডমিনস, তারপরে ভিডিও, মিডিয়া, লিঙ্ক, কমেন্ট, হেডার, ফুটার, টেক্সট এবং সিম্বল। এই প্রত্যেকটা কাজ কি কি এবং প্রত্যেকটা কাজের কি কি প্রয়োজন লাগে আমরা এগুলো আজকে শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমত যেটা আছে যেটা হচ্ছে যে কাভার পেজ। এই কাভার পেজ যখন আমরা ক্লিক করব তখন এরকম একটি রেডিমেড কিছু পেজ আমাদের কাছে শো করবে। এখানে কাস্টমাইজ বা কাস্টম করার কোনো অপশন নেই। আমরা চাইলে কোনো রেডিমেড কোনো কাভার পেজ ব্যবহার করতে পারি। কাভার পেজ মূলত কি? কাভার পেজ হচ্ছে যে একটি নির্দিষ্ট বইয়ের প্রথমকার যে মোটা মলাটের মতো মানে পেজটা দেখা যায় সেটাকেই আমরা বলছি কাভার পেজ। যেমন আমি সাপোজ এটা নিলাম, এটা নিয়ে জাস্ট এই যে ওকে, এখন এই ডকুমেন্ট এই জায়গাতে একটা ডকুমেন্ট নিলাম যে সাপোজ বিটেক ইনস্টিটিউট ওকে, দেন বিটেক ইনস্টিটিউট বাগার থেকে এখন মনে করেন যে কোনো একটি সাবটাইটেল দিয়ে একটা হাবিজাবি সাবটাইটেল দিয়ে দিলাম। তো এটা আপনার একটি বইয়ের অথবা একটি পিডিএফের কাভার পেজ মূলত হয়ে যাচ্ছে। তো আমি সবসময় বলি কখনো আমরা কোনো রেডিমেড কাজ করব না, সবসময় আমরা কিন্তু নিজস্বভাবে তৈরি করে দেব, তাহলেই তো আমরা এক্সপার্ট হব, তাছাড়া তো এক্সপার্ট হব না। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে যাই। তো কাভার পেজ মূলত রেডিমেড, যা আমরা কিন্তু ফুল প্রজেক্টে শিখব। এখন আমরা শুধু এই অপশনগুলোর কী কী কাজ এইটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি, ওকে? তারপরে আছে যেখানে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি? আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে আমরা যদি এখানে নিউয়ে যাই, নিউয়ে থেকে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই তাহলে কিন্তু নতুন একটা ডকুমেন্ট হচ্ছে যা এরকম ট্যাব আকারে এই জায়গাতে শো করছে। তো এই জায়গাতে ব্ল্যাঙ্ক পেজের অর্থ কি? ব্ল্যাঙ্ক পেজের অর্থ হচ্ছে যে আপনি যখন ব্ল্যাঙ্ক পেজ দিবেন তখন হচ্ছে এই পেজের মধ্যে বা ডকুমেন্টের মধ্যেই নতুন একটি পেজ ক্রিয়েট হবে, যা একটি খাতার মধ্যে বিভিন্ন রকম পেজ থাকে, ওইগুলোকে বলছে পেজ। খাতা হচ্ছে ডকুমেন্ট আর পেজ মানে ভিতরে যে পেজগুলো থাকবে সেটা, ওকে? তারপর হচ্ছে পেজ ব্রেক। এইটার কাজ কি? সাপোজ আমি এখানে কিছু লিখলাম, এখানেও কিছু লিখলাম, ওকে, দেন এই 4-5 লাইন কিছু লিখলাম, একটা কিছু লিখে এখন আমি বলতে চাচ্ছি যে এই ওপরের 2 লাইন এবং নিচের 2 লাইনের মাঝখানে একটি ব্রেক হবে, মানে দুই রকমে দুইটা পেজে ভাগ হয়ে যাবে। তো সেই জন্য কী করব? সেজন্য আমি 3 নম্বর লাইনের সামনে বা আগে কার্সরটা রেখে যদি আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু টোটালটা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আকারে হয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারলাম? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা যখন পেজ ব্রেক করলাম তখন কিন্তু দুইটা পেজে দুইটা বিভক্ত হয়ে গেল। তো একই লাইনের মধ্যে যদি আমরা বিভক্ত আনতে চাই তাহলে কিন্তু আমরা পেজ ব্রেকটা ব্যবহার করতে পারি। কন্ট্রোল জেড অথবা সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে কিন্তু টোটালটা ডিলেট হয়ে যাচ্ছে। তো তারপরে আছে কি আমাদের টেবিলস, ওকে? টেবিলসের কাজ কি? এখানে টেবিল বলতে গেলে বিভিন্ন রকম সিভিতে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হলে বা ডাটা কালেক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু টেবিল প্রয়োজন হয়। যেমন আমরা আজকে একটু বেসিক ধারণা দিয়ে দিই টেবিলের সম্পর্কে। যখন আমরা টেবিলে ক্লিক করি এখানে দেখেন রেডিমেড টেবিল আছে, ওকে, যেরকম। তো এখানে যখন আমি টেবিলটা নিলাম তখন এরকম একটি সিস্টেম আসছে। তো এখানে আমাদের প্রথমত বুঝতে হবে রো এবং কোনগুলান, কলাম কোনগুলান। এই জায়গাতে যেগুলো লম্বা আকারে আছে যেমন এই ঘরগুলান, এটা মূলত এগুলো হচ্ছে রো এবং কলাম, এগুলো হচ্ছে কলাম। এবং যেগুলো পাথালো আকারে আছে মূলত এইগুলান, এই যে নিচে যেগুলো আছে প্রত্যেকটা লাইন যে পাথালো আকারে আছে এগুলোকে বলছি আমরা রো, ওকে? তো এখানে সর্বোচ্চ দেখেন একটু খেয়াল করি, এখানে বলছে যে টোটাল আছে কি 10/8, মানে বলতেছে যে আমার 10টা কলাম আছে এবং 8টা রো আছে। এখন আমি যদি চাই যে আমার 5টা রো বা 5টা কলাম এবং 20টা রো, সেই ক্ষেত্রে কি করব আমরা? তো সেই ক্ষেত্রে করার জন্য আমি ইনসার্টে ক্লিক করলাম, এখানে ইনসার্ট ক্লিক করে আমি টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করে যদি ইনসার্ট
টেবিল করি তাহলে কি হবে, যেরকম একটি ইন্টারফেস শো করবে কি ইনসার্ট ট্যাব। এখন নাম্বার অফ কলাম বলছে কি আমি 5টা লাগবে, এখন বলছে নাম্বার অফ রো আমার লাগবে হচ্ছে 20টা, সেক্ষেত্রে আমি 20টা লিখে দিয়ে যদি আমরা ওকে করি তাহলে কিন্তু এই জায়গাতে আমাদের 20টা রো এবং 5 কলামের একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? এখন এটা যদি আমাদের বড় ছোট করা লাগে সেই ক্ষেত্রে যদি আমি এভাবে একটু বড় ছোট করে নিই, এখানে ক্লিক করে একটু বড় ছোট যদি আমরা একটু করে নিই তাহলে কিন্তু আমরা এইভাবে বড় ছোট করে নিতে পারবো। এখন অনেক সময় হয় যে কোনো ডাটা কালেক্টের ক্ষেত্রে যে কোনো রো কলামটা ছোট হয়, কোনো রোটা কলামটা মোটা হয়, কোনোটা চিকন হয়, তো সেই ক্ষেত্রে কী করব, সেই ক্ষেত্রে আমরা করবো কি দাগকে সিলেক্ট করবো, এই দাগটা এই কলামের যে দাগটা আছে দাগটাকে ধরে যদি আমি বামের দিকে সরাই তাহলে টোটালটা কিন্তু সরে যাচ্ছে। ওকে, দেন এটাকেও যদি আমরা টোটালটা একটু সরাই দিই তাহলে কিন্তু একটু কিন্তু আমাদের এই জায়গাতে সরে যাচ্ছে। ওকে, এটা কলামের ক্ষেত্রেও যা রোয়ের ক্ষেত্রেও কিন্তু সেম একই সিস্টেমে কিন্তু আমরা এটা কম বেশি কিন্তু করাতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? এ হচ্ছে ব্যাপার। এবার আমরা একটু খেয়াল করি যে ওপরে যে অপশনগুলো আছে, ওপরে যে কোনগুলো, যে এই যে আমি যেটুকু বড় করলাম এই বড়টুকুর মাঝখানে যে দাগগুলো আছে যেখান থেকে এইটুকু এই ওপরে যে দাগটুকু আছে এই দাগটুকু আমি ডিলিট করে দিতে চাই, তো সেই ক্ষেত্রে কি করব, তো সেই ক্ষেত্রে টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে বলছে মার্জ সেলস, বলছেন এই মার্জ সেলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ওপরে যে দাগগুলো নেড়েছে এটা উঠে যাবে। এখন যদি আমি এখানে একটা টাইটেল দিই যে এখানে বিটেক ইনস্টিটিউট, একটা টাইটেল দিলাম, টাইটেল দিয়ে এটাকে আমি একটু হোম মেনুতে যাই, হোম মেনু থেকে এটাকে বড় করে দিয়ে অ্যালাইন স্ট্যান্ডার্ড করে দিই। ওকে, দেন এভাবে আমরা কিন্তু বড় করতে পারি। ওকে, আমি শিখিয়েছিলাম যে এখানে শেডিং কাকে বলে। শেডিং হচ্ছে যে নির্দিষ্ট কোনো সেলের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করাকে শেডিং বলা হয়। যেহেতু এটা একটা সেল সেহেতু যদি আমি এই জায়গাতে শেডিংয়ে যাই, শেডিংয়ে গিয়ে যে কোনো একটা কালার দিই তাহলে কিন্তু উপরে একটি ব্যাকগ্রাউন্ড সুন্দর কালার হয়ে যাচ্ছে। তো আমরা এভাবেই কিন্তু একটি টেবিল ক্রিয়েট করতে পারি। তো ব্যাপারটা বোঝা গেছে? এ হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা একটু খেয়াল করি, ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে বলছে যে পিকচার। আমাদের বিভিন্ন রকম সময়ে কিন্তু পিকচারের প্রয়োজন হয়, যেমন একটা সিভির ক্ষেত্রে কোনায় এই কোনায় ওই কোনায় কিন্তু আমাদের পিকচার প্রয়োজন হয়। সেই পিকচারগুলো আমরা কীভাবে আনবো? তো পিকচার আনার জন্য এখানে দুইটা ভাগে পিকচার আনা যায়, একটা হচ্ছে যে পিকচার আর একটা হচ্ছে অনলাইন পিকচার, একটা হচ্ছে দিস ড্রাইভ থাকতে পারে আপনাদের কাছে অনলাইন পিকচার। এটা হচ্ছে অফলাইন, এটা হচ্ছে অনলাইন। আমরা প্রথমে অফলাইনটা শিখি। অফলাইন হচ্ছে যে আপনি যখন অফলাইনে ক্লিক করবেন তখন আপনার সরাসরি ফাইল এক্সপ্লোরারে চলে যাবে। এখন এই জায়গাতে আমার ছবি কোথায় আছে একটু খুঁজি আমি, এখানে আমার নিশ্চয়ই আমার ছবি আছে, এই যে আমার এখানে একটা ছবি আছে, ছবিটাকে আমি কিন্তু ইনসার্ট করলাম। ওকে, যখন ছবিটাকে ইনসার্ট করলাম তখন কিন্তু ছবিটা আমাদের এত বড় হিসাবে এই জায়গাতে ইনসার্ট হয়ে গেছে। ওকে, তো এই ছবিটাকে এখন আমি দেখেন চাইলে কিন্তু ইচ্ছা মতো নড়াতে পারতেছি না, ধরেও কিন্তু নড়াতে পারতেছি না। তো এই জন্য নড়ানোর জন্য আমি করবো কি, এই অপশনে ক্লিক করব, এই অপশনে ক্লিক করে লেআউট অপশন এখানে ক্লিক করার পরে এখানে বলছে যে ইনফ্রন্ট অফ টেক্সট, এই ইনফ্রন্ট অফ টেক্সট করলে এটা ইচ্ছা মতন নড়তে পারবো। এখন যদি চাই ছবিটাকে যদি ছোট করাতে পারি, এই ছবিটাকে কিন্তু চাইলে আমরা এভাবে ছোট করাইতে পারি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটা ছবি এখন যদি মনে করি যে এই ছবিটা এই কোণায় রাখবো তাহলে এই কোণাতে হবে, এই কোণায় রাখবো এই কোণাতে হবে, যে কোনো একটা কোণাতে রাখতে চাই সেই কোণাতেই কিন্তু ছবিগুলান হয়ে যাবে। ওকে, তারপরে আমরা একটু খেয়াল করি এই ওপরে মেনু বারে কিন্তু এই জায়গাতে কোনো মেনু নেই। আমরা যখন ইমেজে ক্লিক করব তখন দেখেন এই জায়গাতে একটা মেনু শো করছে, যেমন ফরম্যাট। ওকে, আমরা বাইরে ক্লিক করলাম এই মেনুটা নেই, যখনই আমরা ইমেজে ক্লিক করব তখন দেখেন এই ফরম্যাটটা শো করছে। এখন যদি এই ফরম্যাটে আমরা ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। বোঝা গেছে? তো এই সম্পর্কে এইগুলো ফরম্যাটের সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো প্রথমত আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই জায়গা থেকে অবশ্যই রিমুভ ব্যাকগ্রাউন্ড করবেন না, কারণ এই জায়গা থেকে রিমুভ করলে আপনার চেহারা টেহারা সব হারা যাবে, সেই ক্ষেত্রে সঠিকভাবে রিমুভ হবে না। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি অবশ্যই আপনারা ক্রমে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে সার্চ দিয়ে যে একটা ওয়েবসাইট যাবে সেখান থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেবেন। ওকে, তারপর এখানে আছে কারেকশন বলে একটা অপশন আছে। তারপর এটা কি, এটা হচ্ছে যে আপনার যে ছবিটা আছে সেটা আপনি যদি কারেকশন করতে চান বা ব্রাইটনেস কম বেশি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছবি এডিট করার জন্য এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে কালার। কালার হচ্ছে যে আপনি চাইলে যে কোনো একটা কালার, এই যেমন এই কালারটা দেখেন এই জায়গাতে কিন্তু আউটপুটটা শো করবে, একটু আমি খেয়াল করেন। সাপোজ এই কালারটা যদি দিই, এই যে এরকম ছবিটা কিন্তু এই কালার হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি চাইলে একটু ঘোলা একটু মানে ঝাপসা টাইপের আপনি যদি ছবিগুলান করতে চান সেই ক্ষেত্রে এভাবে আপনি ছবিগুলান ঘোলা এবং ঝাপসা টাইপের করতে পারেন এই আর্টিস্টিক ইফেক্টের মাধ্যমে। ওকে,
তারপর এখানে কনভেন্স পিকচার, এটার মূলত ওইভাবে কোনো দরকার নেই। তারপরে রিসেট পিকচার দরকার নেই। আপনি এখানে চেঞ্জ পিকচার, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি যদি চান যে এই পিকচারের পরিবর্তে অন্য একটি পিকচার আনতে চান বা এই পরিবর্তে মানে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে চেঞ্জ ক্লিক করে আপনি এখান থেকে ফ্রম ফাইল ক্লিক করে সাপোজ আপনি এটা আনতে চান, বিটেককে আনতে চান, সেক্ষেত্রে কিন্তু ওটার পরিবর্তে বিটেকটা চলে আসলো। ব্যাপারটা বুঝে গেছে? তো এই হচ্ছে ব্যাপার, একটি মানে ফরম্যাটের ব্যাপার। এখন আমরা আরেকটু এদিকে খেয়াল করে বলছে যে পিকচার স্টাইল। এটা কাজ হচ্ছে যে আপনি যদি কোনো রেডিমেড স্টাইল ব্যবহার করতে যান, যেমন ফরম্যাটের কথাই এখানে অনেকগুলো দেখেন যে আউটপুট কিন্তু শো করছে। ওকে, এরকমভাবে যদি আপনি কোনো পিকচার স্টাইল নিতে চান তাহলে কিন্তু এই পিকচারগুলো স্টাইল হয়ে যাবে। ওকে, তারপরে এখানে আছে যে পিকচার বর্ডার। বর্ডারের কাজ কি? যে আপনি যে এখানে একটা ছবি নিয়েছেন, ছবির চারিদিকে একটি দাগ দিতে চান, তো সেটা হচ্ছে আমার বর্ডার। সাপোজ এই জায়গাতে আমি যদি ইয়েলো কালার একটা নিই, নেওয়ার পরে যদি এটা অবশ্যই মোটা করতে হবে না, বোঝাতে হবে না, উইটে গিয়ে আমরা 6 ফিট করে দিলাম। ওকে, তাহলে দেখেন যে ছবির চারিদিকে কিন্তু ইয়েলো কালার একটি বর্ডার হয়ে গেছে। তো এটাকে বলছি আমরা পিকচার বর্ডার। তো এটাকে আমরা যদি আউটলাইন করি তাহলে কিন্তু এটা উঠে যাবে। তারপরে এখানে বলছে যে পিকচার ইফেক্ট। পিকচারটি ক্লিক করে যদি শ্যাডো নিতে চাই তাহলে শ্যাডো হবে। তারপরে রিফ্লেকশন, মানে আয়নার মতন যেমন ব্যাপারটা আছে কিছুটা এরকম। হ্যাঁ, একটু জুম আউট করে দিই, এই যে এরকম দেখা যাবে। ওকে, শ্যাডো মানে যে ব্যাকগ্রাউন্ডে কোনো যদি শ্যাডো নিতে চান তাহলে এই যে আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। ওকে, গ্লো যদি ক্লিক করেন তাহলে ছবিটা একটু গ্লোটা বাড়বে। এখানে বেভেল ক্লিক করলে একটু 3D মোড আসবে। তারপরে এনে 3D রোটেশন বলতে আপনি একটু 3D রোটেশন আপনারা এইভাবে কিন্তু করতে পারেন। ওকে, আমি শর্টকাটে বুঝে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নেবেন। ওকে, তারপরে আছে যে পিক্সেল লেআউট। লেআউটের কাজ কি? আপনার যে ছবিটা আছে ছবিটা কি লেআউটে থাকবে, যেমন এরকম একটি লেআউট, এই একটা লেআউট, দেখেন অনেকগুলো লেআউট। আপনারা চাইলে সেই লেআউটের মাধ্যমে কিন্তু আপনার ছবিগুলো এই জায়গাতে রাখতে পারেন। ব্যাপারটা বোঝা গেছে? তারপর আছে পজিশন। পজিশন বলতে যে আপনার ছবিটা আপনি কোন পজিশনে রাখবেন। এখানে পজিশন মূলত 9টা আছে। একটা হচ্ছে টপ, সেন্টার এবং রাইট, এবং প্রত্যেকটার কিন্তু যেমন আপনি যেখানে দিবেন ছবিটা কিন্তু আপনার সেই জায়গাতেই ফিক্সড হয়ে থেকে যাবে। র্যাপ টেক্সট বলতে একটু আগে যে আমি এই যে লেআউট অপশনে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপরে টেক্সট ফ্রন্ট ইকুয়াল লিখে রাখলাম, এইটার কাজগুলো এই র্যাপ টেক্সটে কাজ করে। ওকে, তো তারপরে আমি একটু বুঝবো, সেটা হলো যে এখানে বলছে যে বিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড, এটার মূলত কাজ কি, এবং সিলেকশন প্যান, এটারও নির্দিষ্ট একটি কাজ আছে। যেমন আমি এই ছবিটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে কপি করলাম 4টা। ওকে, এখানে 4টা কপি করলাম। এখন আমি একটু কালারে গিয়ে আমরা আর্টিস্টিক কালারে গিয়ে আমি এই ছবিটা এরকম করলাম। 2 নম্বর ছবিটাকে আমি আর্টিস্টিক কালারে গিয়ে সাপোজ আমরা এটা করলাম। 3 নম্বর কালারটাকে গিয়ে আমি এখান থেকে আমি এই কালারটা করে দিলাম। এখানে 4টা কালার, তার মানে লাল যেটা অরিজিনাল ছবিটা এটা একদম নিচে আছে, তার 2 নম্বর এটা আছে, তারপরে এটা আছে, তার 3-4 নম্বরে এই হলুদটা আছে। ওকে, তো এখন আমি চাচ্ছি যে ওই লাস্টে যেটা আছে সাপোজ একদম নিচে, এটাকে আমি উপরে তুলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনি বিং টু ব্যাকওয়ার্ড করেন তাহলে আস্তে আস্তে কিন্তু একবারে এটা ওপরে উঠে যাবে। এবং আবার যদি এটাকে যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনি ক্লিক করতে করতে কিন্তু এটা নিচে নামে যাবে। এখানে ক্লিক করে করে কিন্তু আপনি একটা করে উঠতে পারতেছেন। কিন্তু যদি আপনি চান যে একইবারে উঠবেন তো সেই ক্ষেত্রে কী করবেন? তো সেই ক্ষেত্রে আপনি টোটালটা কিন্তু বিং টু ফ্রন্ট করে দিলে কিন্তু একবারে উঠে যাবে। ওকে, এবং এখানে বলতে সেন্ড টু ব্যাক করে দিলে একবার এটা নিচে চলে যাবে। তো ব্যাপারটা বুঝে গেছে? এভাবে কিন্তু এই সেন্ড টু ব্যাক এবং বিং এবং ব্যাকের কাজ এভাবে করতে হয়। এবং একটু খেয়াল করি, দুইটাকে আমরা মানে একত্রিত করে দিই, তাহলে মূলত এখানে তো 4টা আমাদের মানে ইমেজ আছে। তো এখন আমি চাচ্ছি যে নিচে যেটা ইমেজটা আছে এটাকে ধরবো। তো এইটা ধরতে গেলে তো আমরা সাধারণভাবে ধরতে পারতেছি না। ওকে, দেখেন আমরা কিন্তু চাইলে ধরতে পারতেছি না, সবসময় কিন্তু ওপরেরটাই ধরা হচ্ছে। তো এইটাকে ধরার জন্য আমরা যেটা করবো বলছে সিলেকশন প্যান বলে একটা অপশন আছে, এটা ক্লিক করবো। সিলেকশন প্যান ক্লিক করে দেখেন এই জায়গাতে 4টা ইমেজ শো করছে, পিকচার 1, পিকচার 2, পিকচার 3, পিকচার 4। এখন আমি অবশ্যই জানি যে একদম নিশ্চয়ই এটা আছে পিকচার 1, তারপরে আছে পিকচার 2, তারপরে আছে পিকচার 3, তারপরে আছে পিকচার 4। এখন আমি চাচ্ছি পিকচার 1, এটাকে সিলেক্ট করলাম। এখন যদি এটাকে দেখেন টানি, এই যে বের হয়ে গেল। এখন যদি পিকচার 2কে ধরি, এখান থেকে যদি টানি দেখেন এটা পিকচার 2 বের হয়ে গেল। পিকচার 3কে যদি ধরি, এই যে এখান থেকে চাইলে কিন্তু পিকচার 3টা বের হয়ে গেল। 4কে ধরি, এই যে 4টা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমরা এইভাবে যেই শেপগুলো ধরা যাচ্ছে না অত পিকচারগুলো ধরা যাচ্ছে না, আমরা সিলেকশন প্যানের মাধ্যমে কিন্তু ধরতে পারি। ব্যাপারটা বুঝে গেছে? এ হচ্ছে ব্যাপার। তারপরে এখানে আমরা একটু আবার যাই, এখানে আছে বলছে যে অ্যালাইনের কাজ কি?
সাপোজ আমি 4টা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে 4টা সিলেক্ট করে অ্যালাইনে কাজ করলাম, বলছে যে লেফট কী বলে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার। যখন সেন্টার করি তাহলে দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু একদম মাঝখানে হয়ে যাচ্ছে, কারোর মধ্যে কোনো এলোমেলো নাই। তো অনেক সময় আমরা কিন্তু সঠিকভাবে ছবিগুলান বসাতে পারি না একদম মাঝখানে, তো সেই ক্ষেত্রে সঠিকভাবে বসানোর জন্য আমরা অ্যালাইনটা ব্যবহার করতে পারি। ওকে, তারপরে এখানে আছে যে গ্রুপ বলে একটা অপশন আমি দেখলাম, এই যে গ্রুপ, এই গ্রুপটার কাজ কি, আমি শিফট চেপে প্রত্যেকটাকে সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি একটু আগে যদি আমি নড়াই তাহলে একটা নড়তেছে। ওকে, গ্রুপ হচ্ছে যে আমি সবটাকে একত্রিত করব, সেজন্য টোটালটাকে সিলেক্ট করে যদি আমরা গ্রুপ করে দিই তাহলে কিন্তু 4টা ইমেজ, সরি এখানে একটা ইমেজটা সিলেক্ট হয়নি, গ্রুপ করে দিলাম, 4টা ইমেজ কিন্তু একটি গ্রুপে বা একটি হয়ে গেল। এখন চাইলে কিন্তু 4টে একসঙ্গে আমরা নড়াতে পারবো। আবার যদি আনগ্রুপ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। তার আগে আমি একটু রোটেশনের ব্যাপারটা শেখাই। রোটেশন হচ্ছে যে রোটেট, এখানে যদি আমরা যে কোনো একটা রোটেট করি সেই ক্ষেত্রে ছবিটা মানে ওপরে নিচে ডানে বামে হবে। তো এটাকে আমরা আনগ্রুপ করে দিই তাহলে আবার একটা আগের মতন হয়ে যাবে। ওকে, আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আবার আনগ্রুপ হয়নি, তো সেই ক্ষেত্রে এটাকে আনগ্রুপ করে দিই। এই যে এখানে কিন্তু আনগ্রুপ হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে কাট করে দিয়ে আমরা প্রত্যেকটা ডিলিট করে দিয়ে একটি রাখবো। ওকে, এই যে একটি রেখে দিলাম। এইবার এখানে খেয়াল করব যে পরে কি আছে, এখানে বলছে যে ক্রপের কাজ কি। ক্রপের কাজ হচ্ছে যে সাপোজ যে ক্রপ হিসাবে যদি ক্রপ করি তাহলে ছবিটাকে ইচ্ছা মতন আমরা কাটতে পারবো। ওকে, তারপরে যদি আমরা এখানে যদি ক্রপ টু শেপ করি তাহলে হবে কি, যে শেপ আসলে আমরা গোল করতে চাই গোল হবে, যদি এখান থেকে চারকোনাটি করতে চাই তাহলে যদি এরকম করতে চাই এরকম হবে। মানে এক কথায় যেই শেপটা এই জায়গাতে আছে সেই শেপের আকারেই কিন্তু ছবিটা কেটে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার পিকচারের ফরম্যাটের কাজ। তো আবারও আমি ইনসার্টে যাই, আমরা মূলত ছিলাম হচ্ছে ইনসার্ট মেনুতে, তারপর হচ্ছে অনলাইন পিকচার। অনলাইন পিকচার তো সেম জিনিস, এই জায়গায় যদি আমি কোনো ম্যান লিখে সার্চ দেন, লিখলে অনলাইন থেকে আপনি চাইলে কোনো ছবিটা ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন, কিছুটা এরকমভাবে। ওকে, রাইট বাটন ক্লিক করে কাট করে দিলাম। এবার আমরা দেখব যে বলছে যে এই জায়গাতে শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট, এগুলো অনেক লং প্রসেস, মানে এগুলো অনেক বেশি বড়। তো সেই ক্ষেত্রে এগুলো বোঝানোর জন্য আমাকে আরও একটি ক্লাসের মাধ্যমে আপনাদের বোঝাতে হবে। তো সেই জন্য এটা আমি দ্বিতীয় ক্লাসের জন্য আমি এই শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট হিসাবে রাখতেছি। ওকে, এখানে বলছে যে স্ক্রিনশট, এটার কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, যখন আমি স্ক্রিনশট করবো, সাপোজ এটা স্ক্রিনশট করলাম, ব্যাকগ্রাউন্ডে কী আছে, এই যে এটা আছে, এটাকে যদি ক্লিক করে ধরে মনে করেন সিলেক্ট করে যদি যাই তাহলে ওই যে ইমেজটা নিলাম স্ক্রিনশটটা এই জায়গাতে চলে আসছে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার স্ক্রিনশটের কাজটা। তো আমি অলরেডি আপনারা যদি বলেন আমি এখানে শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট মিলে আমি আগামী ক্লাস ইনশাল্লাহ এটা নেব। ওকে, তারপর এখানে বলছে যে অ্যাড ইনস, এটার কাজ আমি মূলত এই জায়গাতে পাই না, সেজন্য এখানে দরকার নেই। অনলাইন ভিডিও, যদি ভিডিও আনতে চান সেই ক্ষেত্রে এখানে ভিডিও কাজ করবে। হাইপার লিঙ্ক বলতে যে আপনি যদি কোনো অন্য ফাইল, সাপোজ এখানে একটা ডাটাবেস প্রোগ্রামিং ফাইল আছে, এটাকে যদি আপনি লিঙ্ক আকারে রাখতে চান সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এইভাবে এখানে লিঙ্ক আকারে থাকবে, কিছুটা এরকম। যেমন আমি যদি এটা নিই, যদি অথবা এটা নিলাম, ওকে করলাম, তাহলে দেখেন এই জায়গা থেকে লিঙ্ক চলে আসলো। এই লিঙ্কটা মূলত ওই ফাইলের লিঙ্ক। ওকে, তো এই জায়গাতে আমি মূলত বুকমার্কের কাজ নেই, এখানে কমেন্টসের কোনো দরকার নেই, এই জায়গাতে হেডার ফুটারের কাজ আছে। ওকে, তো হেডার ফুটারের কাজ কি, এখানে অবশ্যই হেডার ফুটারের নির্দিষ্ট কাজ আছে। সেটা হলো যে ওয়েব ভাষাতে একটা মানুষকে দিয়ে আমি বোঝাই, যখন আমি মাথা থেকে, গলা থেকে মাথা পর্যন্ত হেডার বলা হয় হেড, তারপরে হাঁটু থেকে নিচে বলা হয় লেগ, এবং মানে ফুট বলা হয়, এবং ভিতরের অংশটুকুকে বলা হয় কন্টেইনার। তো এখানে মূলত এটা। তো আমি সাপোজ যদি লিখি, লেখার সঙ্গে সঙ্গে দেখেন এই জায়গাতে একটি মার্জিন শো করছে ওপরের দিকে, আমি কিন্তু চাইলে লিখতে পারতেছি না উপরে, তো আমি তো চাইলে কন্টেইনারে লিখতে পারতেছি। ওকে, তো খেয়াল করি যখনই আমি এখানে ডবল ক্লিক করব, উপরে ডবল ক্লিক করব, তখন দেখেন একটা হেডার এবং নিচে ফুটার শো করছে। এখানে হেডার এবং নিচে ফুটার শো করছে, তার মানে কি এইটুকু হেডার এবং এইটুকু ফুটার। ওকে, তো এই জায়গাতে আমরা ক্লিক করে দিই, ক্রস করে দিই। তো এখানে যদি আমি ইনসার্টে গিয়ে যদি আমি হেডারে ক্লিক করি তাহলে দেখেন নির্দিষ্ট অনেকগুলো ডিজাইন আসছে, শো করছে। সাপোজ আমি যদি এই ডিজাইনটা হেডার আছে এটাকে ক্লিক করলাম, তাহলে দেখেন একটা রেডিমেড হেডার ডিজাইনটা এই জায়গাতে হয়ে গেল। এখন আমি যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করি, জাস্ট আমরা ডুপ্লিকেট করে এটাকে ঘুরাই দিলাম, তো এখানে একটা নর্মালি হেডারের মানে হেডার ডিজাইন হয়ে যাচ্ছে। এই যে এখানে দিলাম, সাপোজ একটি নর্মাল একটি হেডার ডিজাইন হয়ে গেল। এখন যদি আমি ফুটারে যাই, আমি আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে
আমরা ফুটারে যাই, ফুটারে গিয়ে দেখুন একটা ফুটার নিয়ে সাপোজ এই ফুটারটা নিলাম, তাহলে দেখেন একটি ফুটার এবং হেডার ফুটার দিয়ে একটি পেজ ডিজাইন হয়ে গেল। এখন ডবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা হালকা জলছাপ হিসাবে এই যে এইভাবে থাকবে। এটাই মূলত হচ্ছে হেডার এবং ফুটার কাজ। আমি অবশ্যই একটি টোটাল ক্লাস নিয়ে আমি দেখাবো এগুলো, এখন জাস্ট আমি শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার হচ্ছে যে এখন আপনি কোথায় পেজ নাম্বার, প্রত্যেকটা বইয়ের কিন্তু মাঝখানে পেজ নাম্বার থাকে, হয় মাঝখানে অথবা কোনোতে যে কোনো একটা নির্দিষ্ট পেজ নাম্বার থাকে। তো সেইগুলো আপনি কীভাবে দেবেন, এর মধ্যে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন আপনি যেখানে নেবেন সেখানেই হবে। সাপোজ আমি এখান থেকে টপ পেজ নিয়ে আমি যেই স্টাইলে সাপোজ আমি এটা নিলাম, তাহলে কিন্তু ওপরে একটি পেজ নাম্বার হয়ে যাবে মেবি। এখানে আমরা ডবল, আচ্ছা এটাকে করে দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবারও যাই ইনসার্টে, দেন এই জায়গাতে পেজ নাম্বারে ক্লিক করে এখান থেকে একটা পেজ নাম্বার সিলেক্ট করি, তাহলে এখানে একটি পেজ নাম্বার শো করবে। আচ্ছা এখানে কেটে যাচ্ছে কারণ আমরা এখানে কন্ট্রোল এন করি, এবার কিন্তু হবে। এখানে যাই, যাওয়ার পরে পেজ নাম্বারে যাই, এখানে ক্লিক করি, এই যে পেজ নাম্বার কিন্তু এই জায়গাতে শো করছে। আমি এই পেজ নাম্বারটা এভাবে নিচ্ছি, এই জন্য এই জায়গাতে এভাবে শো করছে। আপনি যদি চান তাহলে আমি আবারও একটু ভালোভাবে দেখাতে পারি। এখানে যদি যাই, সাপোজ আমি যদি এটা নিই, তাহলে কিন্তু পেজ নাম্বারটা এই জায়গায় শো করছে। সাপোজ যদি এক দিই, এটা কেটে দিয়ে যদি আমরা এনে এক দিয়ে দিই, তাহলে কিন্তু এই পেজ নাম্বার থেকে যাচ্ছে। ডবল ক্লিক করি, এবার যদি আমি কন্ট্রোল ইন্টার করি, দেখেন পেজ নাম্বারগুলো প্রত্যেকটা ইয়াতে কিন্তু শো করছে। ব্যাপারটা বোঝা গেছে। এইভাবে কিন্তু আমার পেজ নাম্বারের কাজগুলো করতে পারি। কন্ট্রোল ইন্টার দিই, তাহলে নতুন একটি এন দিই, তো নতুন একটি পেজ চলে আসবে। ডকুমেন্ট ইনসার্ট করি, ইনসার্ট করে এখানে বলছে যে এবার আছে যে টেক্সট বক্স। টেক্সট বক্স হচ্ছে যে যেখানে আপনি লিখতে পারবেন না সেখানে লেখার জন্য টেক্সট বক্স কাজ করে। সাপোজ আমি এই জায়গাতে কিছু লিখলাম, আমি কিন্তু উপরে লিখতে পারলাম না, উপরে লেখার জন্য এখন কী করব, এই জন্য আমরা টেক্সট বক্সটা ব্যবহার করব। কি টেক্সট বক্স, ওকে। জানি এই যাতে ড্র টেক্সট বক্স করি, তাহলে একটা ঘর নিই, নেওয়ার পরে সাপোজ কোনো কিছু লিখলাম, লেখার পরে আমরা এটাকে সিলেক্ট করে একটু ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে এবার কিন্তু চাইলে এখানে ওখানে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমি লিখতে পারি। এখন আমি একটা বিষয় শেখাই, এটা হচ্ছে যে এই টেক্সট বক্সের কিন্তু নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে এবং আউটলাইন আছে। আমি যদি এভাবে ধুয়ে দিই তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতেছে না। তো এই জন্য এটাকে সৌন্দর্য আনার জন্য করবো কি, রাইট বাটন ক্লিক করে এই দাগের উপর নিয়ে গিয়ে এর রাইট বাটন ক্লিক করে আউটলাইনটা নো আউটলাইন এবং ফিলটা নো ফিল করে দেবো, তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এবার কিন্তু চাইলে ইচ্ছা মতন আমরা এই জায়গাতে যেখানে সেখানে বসাতে পারি। তো এটাই হচ্ছে মূলত টেক্সট বক্সের কাজ, ওকে। তারপরে এখানে আছে যে কুইক পার্টস, এটার কোনো ওইভাবে দরকার লাগে না, এটা বাদ দিয়ে আমরা অটো টেক্সট চাইলে আমরা কোনো অটো টেক্সট এখানে নিয়ে আসতে পারি। তারপর আছে যে ওয়ার্ক মানে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কাজ মূলত আমি অবশ্যই গত ক্লাসে আমি এইখানে শিখেছি যে এরকম কিছু কাজ, এটাই হচ্ছে যে এখানে আছে রেডিমেড এই যেগুলান, তো এই জন্য আমরা এগুলান কিন্তু শিখাই না, ওকে। তারপরে এই জায়গাতে আছে যে সিগনেচার লাইন। আমরা যদি সিগনেচার লাইন যদি নিতে চাই, এটা আমি অবশ্যই এক্সেলের ক্লাসে দেখাচ্ছিলাম। সিগনেচার লাইন হচ্ছে যে আপনি যদি সিগনেচার লাইন নিতে চান, সাপোজ এই জায়গাতে একটা নাম দিতে চান, যেমন বি টেক, এবং এই জায়গায় দেবেন হচ্ছে ইনস্টিটিউট, মানে এটা পদবি দিতে বলছে, তো সেখানে বিটেক ইনস্টিটিউট যে কোনো একটা ইমেল দিতে বলছে, একটা হবে যাবে এটা gmail.com, ওকে। দেন gmail.com দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে কিন্তু এই জায়গাতে একটা সিগনেচার যাবে বিটেক ইনস্টিটিউট, ওকে। এই সিগনেচার আমরা চাইলে এইভাবে কিন্তু দিতে পারি, ওকে। তারপর ডেট অ্যান্ড টাইম আমরা চাইলে এখানে অনেকগুলো ডেট অ্যান্ড টাইম আছে, যেমন বর্তমান সময়, সাপোজ টাইম নিতে পারি, ডেট দিতে পারি, তারপরে বিভিন্ন রকমের এই জায়গাতে ফরম্যাট আছে, আমরা চাইলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে। তারপর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে যে এখানে কোনো সফটওয়্যার, সাপোজ আপনি এডুকেশন সফটওয়্যার, এটা আপনি যদি মাইক্রোসফট এই ফাইলটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে চান, সেক্ষেত্রে ওকে করলে কিন্তু এই ফাইলটা এই জায়গাতে এইভাবে ওপেন হবে, ওকে। তো এই জন্য আমরা এটা আমাদের কোনো প্রয়োজন লাগে না এটা, তো এই জন্য আমরা এটা কেটে দেবো, ওকে। তারপরে এখানে হচ্ছে সিম্বল। সিম্বলের কাজ কি, এখানে হচ্ছে প্রথম সিম্বল, সিম্বলে যদি মোর সিম্বলে যাই, এখানে অনেকগুলো সিম্বল শো করবে। আমরা যদি চাই এই জায়গা থেকে এখানে অনেকগুলো সিম্বল শো করবে। এই সিম্বলে যদি আমার কখনো প্রয়োজন হয়, আমরা কিন্তু চাইলে এই সিম্বলগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা এটা নিতে পারি, এই যে এখানে যদি নিয়ে ওকে করি, তাহলে কিন্তু এই জায়গাতে কিন্তু চলে যাচ্ছে। একটু আউটপুট দেখি, এই জায়গাতে কিন্তু চলে আসছে। আমরা যদি এটা নিতে চাই, ওকে করি, তাহলে কিন্তু এই জায়গায় চলে আসবে। সাপোজ এটা নিব, ওকে করি, এই জায়গাতে চলে আসছে। আমরা চাইলে কিন্তু এই সিম্বলের কাজগুলো এভাবে করতে পারি, ওকে। তারপর হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন মূলত হচ্ছে যে একটি সূত্রের ব্যাপারটা, সূত্রের ব্যাপারটা গাণিতিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এটা। এখন আমি সাপোজ এই ইকুয়েশনে আমি এটা নিলাম, এটা নিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করে এরকম একটা ইকুয়েশন চলে আসলো। ইকুয়েশন যখন আমি নিলাম, তখন কিন্তু ইকুয়েশনে কিন্তু একটা ডিজাইন এই জায়গাতে শো করছে। যেমন ক্লিক করলাম, এখানে কিন্তু অনেকগুলো ইকুয়েশনের যে সিম্বল, যেমন এই জায়গাতে আছে সিম্বলগুলো আছে, এই জায়গাতে
ফ্র্যাকশন যে ব্যাপারগুলো আছে, যেমন এই জায়গায় বলছে যে ফ্র্যাকশন, তারপরে আছে স্কিপ, রেডিক্যাল, তারপরে ইন্ট্রাগাল, এই জায়গাতে লার্জ অপারেটর, এই জায়গাতে ব্র্যাকেট, এই জায়গাতে ফ্র্যাকশন, অ্যাসেন্ট, লিমিট অ্যান্ড লগ অপারেটর এবং ম্যাট্রিক্স, এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আমাদের গণিতের জন্য ব্যবহৃত হয়। এখানে মোড়ে ক্লিক করলে এই যে যত রকমের আলফা বিটা, যেমন তারপর পার্সেন্টেজ, এই জায়গাতে যত রকমের সিম্বল ব্যবহৃত হয় অঙ্কের ক্ষেত্রে, টোটালটা কিন্তু এই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা বেসিক্যালি একটু শেখার জন্য আমরা একটা নতুন এই যেই সূত্রটা আমি এই জায়গাতে দিয়ে রেখেছি অটোমেটিক, এই সূত্রটা এখন আমরা তৈরি করার চেষ্টা করব, তাহলে ইকুয়েশনটা আমাদের কাছে মানে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে ইকুয়েশনে ক্লিক করে এই জায়গা থেকে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম, তাহলে এরকম একটি ইকুয়েশন চলে আসলো। এখন বলছে যে আমরা এই হুবহু জিনিসটা নেব, তো হুবহু জিনিসটা নেওয়ার জন্য আমি প্রথমে করবো কি স্ক্রিপ্ট দিতে হবে, যেহেতু এখানে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন আছে, তার জন্য স্ক্রিপ্ট দিতে হবে। শুধু আমরা স্ক্রিপ্টে ক্লিক করলাম, স্ক্রিপ্টে ক্লিক করে এই যে এই পাওয়ারের স্ক্রিপ্ট আমরা দিলাম, তাহলে এরকম একটা অপশন আসবে। এখন প্রথম পাওয়ারে ক্লিক করবো কি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এক্স প্লাস এ দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে উপরে তুলে দেবো এন। ওকে, এই যে এন দিলাম, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবার আমরা করব কি একটু আমরা নিচে ক্লিক করব, তাহলে মূলত হবে যে এবার ইকুয়াল দিয়ে বলছে সামেশন নিতে বলছে, সেই জন্য আমরা এই জায়গাতে মার্জিন অপারেটর ক্লিক করে মূলত এই সামেশনটা নেব, উপরে এবং নিচে এটা নিলাম, তাহলে এরকম একটা সামেশন হলো। এখন উপরে দেবো এন এবং নিচে দেবো হচ্ছে কে ইকুয়াল সরি এখানে কেটে গেছে আমার, তো কে আচ্ছা এখানে আমরা কে ইকুয়াল দিব হচ্ছে 0। ওকে, তাহলে এরকম হবে। এইবার এখানে বলছে যে এন উপরে এন নিচে কে মাঝখানে ব্র্যাকেট, তো এইটা নেওয়ার জন্য আমরা ব্র্যাকেটে ক্লিক করে একটু নিচের দিকে নামবো, তাহলে বড় ব্র্যাকেট পাবো, যেমন এইটা নেওয়ার পরে এখন উপরে দিতে হবে আমাদের এন এবং নিচে দিতে হবে হচ্ছে কে। এবার আমরা সাইডে বাইরে চলে যাবো, বাইরে চলে এই স্ক্রিপ্ট নিতে হবে দুইটা, একটা এবং আরেকটা নেব দুইটা, কারণ এখানে দুইটা আছে। কি বলছে প্রথমে কি এক্স, তারপর আছে কে, তারপর এই জায়গাতে আছে যে এ, আর তারপরে আছে যে এন মাইনাস কে। তো এই হচ্ছে ব্যাপার। মাইনাস যদি কে করি, আচ্ছা এখানে মাইনাস কে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটি ইকুয়েশনের কাজগুলো বেসিকভাবে করতে পারি। তো ব্যাপারটা বুঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার আমাদের ইনসার্ট মেনু সম্পর্কে আমি এতক্ষণ ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আমাদের দুইটা অপশন বাকি আছে, তিনটা অপশন বাকি আছে, শেপ, স্মার্ট এবং চার্ট। এই তিনটা আমি আগামী ক্লাসের মাধ্যমে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টসে বলে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সবার সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।